ছোট ছোট পাথরগুলো রয়েছে, ওগুলোর ওপর পা পড়ে অনায়াসেই স্লিপ করতে পারে। ভিজে যাচ্ছে, ক্যামেরা থেকে শুরু করে সব কিছুই ভিজে যাচ্ছে। ডিমের ঝোলটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। শাক কোন সা है? ও কুয়াশ কা শাক। আচ্ছা। আজ 16ই আগস্ট, একটা ঝকঝকে রোদঝলমলে আকাশ। আমি গতকাল দুপুরে কালিম্পংয়ের মেঘ পাহাড়ের দেশ লাভায় এসে পৌঁছাই। আর লাভাতেই রাত্রিবাস করে সকাল সকাল লাভার আশেপাশটা ঘুরে দেখে আমাদের পাশের হোটেলে থাকা দুজনের ঠিক করা গাড়িতে এখন চললাম কোলাখাম। আমরা এখন নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের গেট পার করে ঢুকে পড়লাম জঙ্গলে। কোলাখাম হলো কালিম্পং জেলার নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে অবস্থিত একটা ছোট্ট গ্রাম। লাভা থেকে কোলাখামের দূরত্ব মাত্র 8 কিলোমিটার, মালবাজার থেকে 60 কিলোমিটার এবং এনজিপি থেকে 112 কিলোমিটার। আপনারা চাইলে গাড়ি রিজার্ভ করে সরাসরি কোলাখামে চলে আসতে পারেন। এখানে আসার জন্য কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না। 1986 সালে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়। এটি ভুটানের সামতসে জেলার ঘন জঙ্গলের সাথে সংযুক্ত। আমি এখন নেওড়া ভ্যালির মধ্যে দিয়ে যেতে যেতে এই পাইন ফরেস্টের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে গেছি। আর এখানে বেশ ছবি তোলার জন্য কিন্তু আদর্শ জায়গা। একদম ফাঁকা ছিমছাম রাস্তা, আর রাস্তা খারাপ কিন্তু ছবি তোলার জন্য যথেষ্ট ভালো। আর এই দুজন দিদি আমাদের সঙ্গে আছেন, মানে এনারাই গাড়িটা ঠিক করেছেন, আমি সঙ্গ নিয়েছি। নামটা কি? অনামিকা চ্যাটার্জি। আর আপনার? ওয়েন্দিলা বাড়ি। এই দুজনকেও আমার ছবি তুলে দিলেন দুজনে, আর আমি ওনাদের ছবি তুলে দিলাম এখানে। ভালোই হয়েছে। যাই হোক, ঠিক আছে, এগোনো যাক তাহলে। 34 বর্গ মাইল জুড়ে সর্বোচ্চ 10,499 ফুট উচ্চতা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই ন্যাশনাল পার্কটি। এখানে রডোডেনড্রন, বাঁশ, ওক, পাইন, ফার, শাল আরও বিভিন্ন প্রজাতির গাছপালা দেখতে পাওয়া যায়। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির অর্কিড। ভারতীয় চিতাবাঘ, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, স্লথ বিয়ার, বন্য শূকর, চিতাবাঘ বিড়াল, পার্কিং ডিয়ার, সাম্বার হরিণ এই সমস্ত প্রাণীর অবাধ বিচরণ রয়েছে এখানে। আজ যদি আপনার ভাগ্য সহায় থাকে তাহলে দেখা পেয়ে যেতে পারেন রেড পান্ডার। বার্ড ওয়াচারদের কাছে কিন্তু এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক খুবই জনপ্রিয়। ঘন সবুজের মাঝে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখির কোলাহল, তাই বড় লেন্সওয়ালা ক্যামেরা হাতে কোনো বার্ড ওয়াচারদের দেখা পেয়েই যেতে পারেন। আমার বাঁদিকে রয়েছে আমার হোমস্টে। আজ আমি এখানে রাত্রিবাস করব, তবে আমি এখন এখানে দাঁড়াবো না। আমার গন্তব্য হলো অন্য। কোলাখামের প্রধান জলের উৎস হলো ছাঙ্গে নদী, আর সেখান থেকেই উৎপত্তি হয়েছে ছাঙ্গে ওয়াটারফলস। এটি কোলাখামের অন্যতম দ্রষ্টব্য, আর আমরা এখন চলেছি সেইটাই দেখতে। 12:42 বাজে, আর আমরা ছাঙ্গে ফলসের কাছে পৌঁছে গেছি। জাস্ট ওপরেই ওখানে গাড়ি পার্কিং করা আছে, আর আমরা এই সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দিয়েছি। তো লাভা থেকে আসতে মোটামুটি আমাদের ঘন্টা দেড়েক টাইম লাগলো এখানে। তো মাঝে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম। এবার আগে যাই। আমার মনে হচ্ছে একটা টিকিট কাউন্টার আছে। টিকিট লাগতো 20 টাকা করে, হয়তো অফ সিজন বলে এখন কেউ কাটছে না, কেউ নেই। জলের শব্দ এত উপর থেকেই শোনা যাচ্ছে, কিন্তু নামাটা একদম ঢালাই রাস্তা। নামতে তো কোনো অসুবিধাই হবে না আশা করি। খুব সরু সিঁড়ি করা রাস্তা আছে, আর পাশে এরকম ধরবার জন্য পাইপ দিয়ে আর গাছের ডাল দিয়ে ব্যবস্থা করেছে। এরকম বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে যাতে ধরে নামতে সুবিধা হয় বা উঠতেও সুবিধা হয়। এখানে লাঠি ভাড়া পাওয়া যায়, কিন্তু যে কাউন্টারটা টিকিট কাউন্টার, ওইখানেই লাঠি ভাড়া পাওয়া যায়। লাঠি তো নেই, 20 টাকা করে টিকিটও লাগে, টিকিট কাটারও লোক নেই, তো লাঠি টিকিট দুটোই আমাদের হয়নি। এবার রাস্তায় যেতে যেতে যদি লাঠি পেয়ে যায় তাহলে লাঠি নিয়ে নেবো,
আর না হলে লাঠি ছাড়াই হেঁটে নামবো। ওইদিকে ঋষভের পাহাড় দেখা যাচ্ছে। এমনিতে তো এখানে ছাওয়া বেশ ভালোই আছে, কিন্তু যেটা সমস্যা, মাটি থেকে মনে হচ্ছে একটা গরম ভাপ উঠছে, আর সেটাতেই গরমটা বেশি লাগছে। এখন তো নামার সময়, তো ওঠার সময় বুঝতে পারছি কীরকম কষ্ট হবে। এখন ঝটপট ঝটপট নেমে যাচ্ছি। এখানে একটা রেস্ট নেওয়ার জায়গা ছিল, আর এখান থেকে আর ব্যারিকেড নেই, এবার ব্যারিকেড ছাড়াই হাঁটতে হবে। কিন্তু রাস্তাটা আর সিঁড়িও নেই, এবার ঢালান রাস্তা, আর হাঁটতে হবে। আমার মনে হচ্ছে এই সাইডে ব্যারিকেড ছিল, এগুলো সব ভেঙে গেছে, ঢালাই করা ব্যারিকেড। একটা জিনিস যেটা আপনাদেরকে বলার, এখানে জায়গায় জায়গায় লেখা রয়েছে যে প্লিজ প্লাস্টিক ফেলবেন না, কোনো রকম র্যাপার, কোনো রকম আবর্জনা ফেলে জায়গাটাকে নোংরা করবেন না। কিন্তু তাও মানুষজন বিভিন্ন জায়গায় ফাঁকা প্লাস্টিকের বোতল, র্যাপার, এই সমস্ত ফেলে দিয়েছে যেখানে খুশি সেখানে। তো এই পরিবেশটাকে বাঁচাবার দায়িত্ব আমাদেরই, আমাদের এই ট্যুরিস্টদের। তবেই তো এই জায়গাটা এরকম ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবটাই যে প্রশাসনের দায়িত্ব হবে এটা তো নয়। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখানে আসবেন, ঘুরবেন, কিন্তু এই জায়গাটাকে নোংরা করবেন না প্লিজ। এখানে কিন্তু রাস্তা বেশ সরু হয়ে গেছে, খুব সাবধানে পা ফেলে নামতে হবে, কারণ ছোট ছোট পাথরগুলো রয়েছে, ওগুলোর ওপর পা পড়ে অনায়াসেই স্লিপ করতে পারে। ছোট ছোট সিঁড়ি করেছে। যত ঝর্ণার কাছে পৌঁছচ্ছি, মানে নিচের দিকে নামছি, ছাঙ্গে ফলসের ঝর্ণার জলের আওয়াজ ততই তীক্ষ্ণ হচ্ছে, আরও জোরালো হচ্ছে। মনে হচ্ছে আমরা ফার্স্ট স্টপটাই চলে এসেছি, যে এখান থেকে ফলসটা দেখা যাবে, কিন্তু ওখানটায় জলের এত ছাট আছে, দাঁড়ানো যাবে না। তো নিচের দিকে নেমে গিয়ে দেখতে হবে সেকেন্ড যে জায়গাটা করা রয়েছে সেখানে কতটা জলের কাছাকাছি যেতে পারবো এটা ভাববার আছে, কেননা যা জলের ফোর্স দেখাবো আপনাদেরকে। এই দেখুন, ফার্স্ট লুক ছাঙ্গে ওয়াটারফল, অসম্ভব সুন্দর। মনসুনের সময় কাছে যাওয়ার প্রয়োজন পড়ছে না, এখান থেকেই ফলসটা এত সুন্দর লাগছে। কিন্তু তাও আমরা নিচে যাব। সামনে আমাকে কিছুটা ভিজিয়েই দিল, জলের এত ছাট আসছে, এই চশমা জামা সব ভিজে গেছে, ক্যামেরাও ভিজে যাচ্ছে। যাই নিচের দিকে। জলের ফ্লোটা দেখুন, কারেন্টটা দেখুন। ও, এই মনসুনের সময় ফলস দেখে কিন্তু আলাদাই মজা। এই জায়গায় জলটা পড়ে একদম গর্ত করে দিয়েছে পাথরের মধ্যে। তারপরে কোন দিক দিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, হয়তো ওই পাথরের ভেতর দিয়েই জায়গা আছে, সেখান দিয়ে চলে যাচ্ছে। এইদিকে ব্যারিকেড দেওয়া রয়েছে, ওইদিকে আর যাওয়া যাবে না। জলের ফ্লো এতটাই বেশি যে ওখানটায় সাবধানতার জন্য ব্যারিকেড দিয়ে দিয়েছে। আর এইখানটা তো ভিজে যাচ্ছে, সঙ্গে ক্যামেরাও ভিজছে, আমিও ভিজছি, ক্যামেরাও ভিজছে। যে এখান থেকে দারুণ লাগছে। ও, অপূর্ব। এত সুন্দর জায়গা লাগছে, জায়গাটা কি বলবো। আর এই যে বিন্দু বিন্দু জলগুলো মানে গায়ের ওপর আসছে, দারুণ। আর কাছে গিয়ে ফটোগ্রাফি করা সম্ভব নয়, ভিডিওগ্রাফি করাও সম্ভব নয়। জলের ছাটে সমস্ত
ভিজে যাচ্ছে, ক্যামেরা থেকে শুরু করে সব কিছুই ভিজে যাচ্ছে। বেশ কিছুটা সময় কাটালাম এখানে। এবার মেন কাজটা হচ্ছে আবার উপরে ফেরত যাওয়া, ওটাই হচ্ছে কঠিন সময়। এতটা হেঁটে এবার উঠতে হবে। নামার সময় তো গড়গড় গড়গড় করে নেমে গেছি, এবার ধীরে ধীরে উঠতে হবে। আর যা রোদের তেজ, ঘাম তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে। একটু জলের কাছে গেলে ভালো লাগতো, কিন্তু সেটা পারলাম না, এতটাই জলের ছাট আসছে যে কাছে যাওয়া সম্ভব হলো না। চলুন তাহলে এবার উঠা যাক। বেশ সময় কাটানো হয়েছে, বেশ খানিকটা। ভালো করে শুনবেন, যারা বয়স্ক মানুষ বলতে সবাই না, যাদের হাঁটুর সমস্যা আছে তারা একদমই এটাকে অ্যাভয়েড করবেন। কিন্তু যারা একটু পারবেন এই ফলসটা অবশ্যই দেখে যাবেন, ভালো লাগবে। একটা 20 নাগাদ আমরা আবার চড়াই ওটা স্টার্ট করেছি, দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। বেশ খানিকটায় চলে এসেছি, খুব একটা খারাপ হাঁটছি না। এই দেখুন কিভাবে নোংরা করেছে, সব র্যাপার ফেলেছে, প্লাস্টিক, চকলেটের র্যাপার, চিপসের র্যাপার, বোতল, সব চারিদিক নোংরা করে রেখেছে। এই উপরে ছোট ছোট দোকান আছে খাবারের, মানে ওইখানে দোকানটা মোমো, থুপ্পা, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল সবই পেয়ে যাবেন। আর নিচে 30 টাকা করে ছোট ছোট যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো হয় সেগুলো। একটু বসে রেস্ট নিয়ে আমরা আবার বেরোচ্ছি, এবার ডাইরেক্ট হোমস্টে। ছাঙ্গে ফলসে যে জলপ্রপাতটা আপনারা দেখছেন ওটা এই ছাঙ্গে রিভার থেকেই যাচ্ছে। তো আমরা যাওয়ার সময় আমাদের সারথি সুমন নিব্বাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, তখন দাঁড়ায়নি। বললাম যে ফেরবার সময় কিন্তু আমরা একবার এখানে দাঁড়াবোই। তো জায়গাটা বেশতে খুব ভালো লাগছে। আর এখানে স্থানীয়রা সব চান করছে, দেখুন একবার জায়গাটা। ও এই কারেন্টটা দেখুন জলের, আর এই জল গিয়েই ওই ছাঙ্গে ফলসের সৃষ্টি করেছে। ঠান্ডা, দারুণ ঠান্ডা জল। ও চান করতে দারুণ মজা লাগবে। এখন 2:42, আর আমি ছাঙ্গে ফলস থেকে চলে এসেছি আমার হোমস্টেতে, যেখানে আজকে রাত্রিবাস করব। এই রেড পান্ডা ইকো হাট কোলাখাম। আর ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মেঘ ডাকছে, অন্ধকার, পুরো কুয়াশায় ঢেকে গেছে। একদম মেন রোডের ওপরেই হোমস্টে। আর এইখানে আমার রুম, এইটা লাইট একটু কম আছে, রুমটা দেখিয়ে নি। এখানে একটা বেড আছে যেখানে একজন শুতে পারবে, এদিকে দুজন শোয়ার মতো একটা বড় বিছানা, এখানে একটা সেন্টার টেবিল, দুটো সোফা কোচ বেতের, এখানে একটা লম্বা মিরার আছে। আর ওয়েল ডেকোরেশন করে রুমটাকে সাজানো হয়েছে, পুরো উডেন ফিনিশ। আর সুন্দর নাইট ল্যাম্প, আলোটা একটু অল্প করে রাখা আছে। আর এইখানে একটা ব্যাগপত্র রাখার, জিনিসপত্র রাখার জন্য ছোট্ট জায়গা। এখানে একটা ওয়েস্টবিন দেওয়া রয়েছে। আর এইদিকে ওয়াশরুম, কোমোড, গিজারের ব্যবস্থা আছে, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ারও আছে। আর ওয়াশ বেসিন, একটা বালতি, মগ দেওয়া রয়েছে। এখানে একটা ছোট্ট মিরার। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখন জাস্ট একটু ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে চান টান করে নিয়ে তারপরে খাবার খেতে হবে। নিচেই ডাইনিং হল। এখানে টোটাল 4টে, দেখেছেন মেঘ ডাকছে কেমন। এখানে টোটাল 3টে রুম আছে, ওপরে 2টো, নিচে আর একটা ব্যালকনি
থেকে ভিউ রুম আছে। আর এখানে পাশাপাশি দুটো ভিউ রুম। ও একটা জিনিস তো আপনাদেরকে দেখানোই হয়নি, যেটা দেখিনি, এইখান দিয়ে এই জানলার পর্দা সারালেই এই পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এখান দিয়ে, একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। কিন্তু এখন মেঘে ঢাকা আছে, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। চলুন তাহলে আগে খাবারটা খেতে হবে, তার জন্য ফ্রেশ হয়ে নিই, কেননা পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছে। 3টে বাজতে যাচ্ছে, জাস্ট ফ্রেশ হলাম, মানে চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি। এবার যাব লাঞ্চ করতে। এই সিঁড়ি দিয়ে নামতে হবে, নেমেই ডান দিকে লাঞ্চের ডাইনিং এরিয়া। তো চলুন যাওয়া যাক। আমার লাঞ্চে রয়েছে ভাত, সোয়াবিন আলুর তরকারি, ডাল, এখানে ডিমের কারি, আচার, আলু ভাজা, আর এখানে স্যালাড। একদম গরম গরম ভাপ উঠছে সব। আলু ভাজাটা একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ আমিও অনেকটা দেরি করে ফেলেছি। 3টে বাজে, লাঞ্চের সময় পেরিয়ে গেছে। কিন্তু সোয়াবিন, ডাল, আলু, সোয়াবিন আলু, ডাল, ভাত, এগুলো কিন্তু সব গরম। খিদে পেয়েছে, গরম গরম ডাল ভাত, তার কি চাই। ডিমের ঝোলটা বলছি আপনাদের, খাসা করেছে কিন্তু বেশ ভালো, ঝাল ঝাল, বেশ ভালো লাগছে। ডিমের ঝোলটা এত সুন্দর বানিয়েছে, কি বলবো। আমার মনে হচ্ছে ডিমের ঝোলটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, দারুণ হয়েছে। খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট হলো, চুকলো খাওয়া দাওয়া, পেটকে শান্তি দিলাম। এইবার একটু এখানকার ভিউটাও দেখাই। খাওয়া দাওয়ার পরে খাবার হজম করার জন্য একটু রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়ে গেছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া, ঠান্ডা ঠান্ডা, আর এত নিস্তব্ধ পরিবেশ, দারুণ লাগছে। তবে এখানে এই এই জায়গাটাতে অনেক হোমস্টে আছে। আপনাদেরকে কিছু হোমস্টে তো অন্তত পক্ষে দিয়ে দেবো, যাতে আপনাদের চুজ করতে সুবিধা হয়। অপশন আপনারা আরও অনেক পেয়ে যাবেন। আবার মেঘ ডাকতে শুরু করেছে, আর সুন্দর হাওয়া দিচ্ছে, মানে অপূর্ব লাগছে। কিন্তু এত সুন্দর মিষ্টি হাওয়া, ঠান্ডা, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজও নেই এখানে, সুন্দর। সন্ধেবেলা স্ন্যাক্স দিয়ে গেছেন, পকোড়া আর মিল্ক টি। আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি মিল্ক টি নেবো না ব্ল্যাক টি নেবো, তো আমি তো মিল্ক টি নিলাম। এই অসম্ভব সুন্দর ভিউ দেখতে দেখতে এখানে এইরকম একটা স্ন্যাক্স খাওয়ার আনন্দই আলাদা। পড়ন্ত বিকেলের এই সূর্যাস্ত আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে দীর্ঘক্ষণ কাটানো যায়। কখন যে সূর্য অস্ত গিয়ে চারিদিকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল বুঝতেই পারলাম না। আর অন্ধকার হতেই সামনে সিকিমের পাহাড়ে এরকম জ্বলে উঠল মিটিমিটি করা আলো। এই রকম কৃত্রিম তারাদের ঘেরা পাহাড় দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ঘড়িতে এখন টাইম হয়েছে 9:45, আর ডিনারের ডাক পড়ে গেছে। চলে এসেছি আবার ডাইনিংয়ে, দেখা যাক ডিনারে কি কি আছে। ডিনারে ভাত রুটি দুটোরই অপশান আছে। আমি রুটি খাবো বলেছিলাম, তার জন্য রুটির ব্যবস্থাই হয়েছে। এখানে দিয়েছেন চিকেন, আর এখানে একটা শাক দিয়েছে, যেটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, সিমরাই শাক, আর এখানে স্যালাড, আর এখানে গরম গরম রুটি। তো সকালেই আমি দেখেছিলাম এই যে হোমস্টে ওনার আছে এখানে, যে খাবার টাবার বানায়, তার হাতে এই সিমরাই শাক। আমি বলেছিলাম আমি একটু খাবো, টেস্ট করে দেখবো, তো সেটা বানিয়েছে। আর এই চিকেন কষা,
সকালের মতো আশা করি এই বেলারও খাবারটা দারুণ হবে। তো শুরু করি, তারপরে টেস্ট করে চিকেন আর সিমরাই শাক কেমন লাগছে সেটা আপনাদের জানাচ্ছি। বেশ ভালো খেতে সিমরাই শাক, একটা অন্যরকম গন্ধ আছে, কিন্তু খারাপ লাগছে না রুটি দিয়ে খেতে। চিকেন কষাটাতে যে তেলটা ইউজ করা হয়েছে মনে হচ্ছে সর্ষের তেল, বেশ সুস্বাদু, বেশ ভালো লাগছে। গরম গরম চিকেন আর রুটি, মাংসর ঝোলে একদম তেল ভেসে উঠেছে। এই যে পাঁপড়ও দিয়ে গেছেন। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বেশ ভালোই হলো। মাংস দিয়ে তো বেশ ভালোই লাগলো। মাংসর টেস্টটাই কিন্তু অন্যরকম, মানে আমাদের যে ঘরোয়া মাংস হয় ঠিক ওই রকমভাবে মাংস কষা কিছুটা রান্না করেছে, বেশ ভালো লাগলো। 9টার মধ্যে ডিনার কমপ্লিট, আর এবার শুধু হচ্ছে ঢাকা নিয়ে শুয়ে পড়তে হবে, কারণ হালকা হালকা ঠান্ডা রয়েছে, একটা ঢাকা তো লাগবেই, একটা কিছু গায়ের ওপর চাপাতে হবে। গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে অল্প অল্প কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এখন দেখব বারান্দা থেকে কতটা ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। চলুন, এখন 6টা বাজতে যাচ্ছে, আমি সব রেডি হয়ে একদম বেরিয়ে গেছি। এরপরে যেন আমি শুধু লাগেজটা নিই আর এখান থেকে বেরিয়ে যাব। এইখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে না, ওই ফাঁক দিয়ে অল্প অল্প দেখা যাচ্ছে। আমি ওই ওপরটাতে উঠি, তারপরে দেখাচ্ছি। জানলা দিয়ে যতটা ভালো দেখা যাচ্ছিল এখান থেকে তার অনেক বেশি ভালো দেখা যাচ্ছে। দেখুন, একদম এরকম আশা করাটাই ভুল যে বর্ষাকালে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর একটু পরিষ্কার হলে পুরো ভালোভাবে বোঝা যেত। কাঞ্চনজঙ্ঘা তো দেখা হলো, এবার একটু আশপাশটা ঘুরি পায়ে হেঁটে। সকালবেলায় ঘুরতে বেশ লাগে। হ্যাঁ, তো একটু এই রাস্তা দিয়ে হেঁটে যাই, দেখি কেমন। এখানে আশেপাশে কিন্তু অনেক হোমস্টে, মানে আমি বলেছিলাম এই জায়গাটাতে পুরোটাই হোমস্টে আছে, এবং সব হোমস্টেগুলো ভালো ভালো হোমস্টেগুলো এখানেই আছে। এখানে কোলাখাম ক্যাসিরো হোমস্টে আছে, স্টার হলিডেজ হোমস্টে আছে কোলাখামে। আমি বুকিং, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্তটা দিয়ে দিচ্ছি আপনাকে। এই যে এখানে ফোন করে আপনারা বুকিং করে নেবেন। এই সিঁড়ি দিয়ে, এই ঢালানটা দিয়ে ওপরে উঠেই ওপরে আছে পাইনউড কোলাখাম, পাইনউড রিসর্ট। চলুন একবার ওইখানটায় যাই, কারণ ওইখান থেকেও ভিউটা খুব ভালো আসবে আমার আশা করছি। এই যে পাইনউড রিসর্ট কোলাখাম, ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। আর এইখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে। সঙ্গে গাড়ি থাকলে আপনারা চাইলে ভোর ভোর উঠে আধ ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে ঘন জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু জানোয়ারকে পাশ কাটিয়ে চলে যেতে পারেন র্যাচেলা পিক। র্যাচেলা পিক থেকে অপূর্ব সানরাইজ দেখতে পাওয়া যায়। সকাল সকাল এই রকম পলিউশন ফ্রি বাতাস আর এই রকম প্রাকৃতিক সৌন্দর্য, ঘুম থেকে উঠে চোখ খুললেই কাঞ্চনজঙ্ঘা। আর কি চাই, এর আনন্দ অনুভূতি দুই আলাদা, যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে চারিদিকে। সকালবেলায় শিশিরে বিন্দু পড়ে রয়েছে ওই ফুলগুলোর ওপরে, এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। এই হোমস্টেটা কিন্তু বেশ ভালো। এখান থেকে এখানেও থাকতে পারেন আপনারা। নিচের হোমস্টেগুলো থেকে এই হোমস্টেটা একটু ভালো পজিশনে আমার মনে হয়েছে। 8টা 10-15তে আমার শেয়ার গাড়ি আসবে। গতকালই তো আমি ফোন করে রেখেছিলাম, একটা সিটও বুক করে রেখেছিলাম এখান থেকে 6 মাইল যাওয়ার জন্য। আমি তো যাব ঋষভ,
এখান থেকে 14 কিলোমিটার দূরে 6 মাইল, আর আরও 2 কিলোমিটার, আরও 2.5 কিলোমিটার, 2.4 কিলোমিটার দূরে ঋষভ। তো সেখান থেকে অন্য গাড়ি পেয়ে যাব, কিন্তু এখন যে গাড়ি, শেয়ার গাড়ি যেটা এই রুটে চলে, সার্ভিস গাড়ি, সেই গাড়িকে আমি ফোন করে একটা সিট বুকিং গতকালই করে রেখেছি। আর এই 2 ঘন্টা টাইম আছে, 6:10 বাজছে, 6:15 নাগাদ আমাকে বলেছে শেয়ার গাড়ি আসবে। এই 2 ঘন্টার মধ্যে যতটুকু পায়ে হেঁটে এই জায়গাটাকে ঘোরা যায়। এই লাইন ধরে সব কিন্তু হোমস্টেই আছে, আর বেশি নিচে নামলাম না, তাহলে ওপরে ওঠার সময় খুব কষ্ট হবে। তো এখন ওপরের দিকে আবার যাই, দেখি একটু যদি চাটা খেতে পারি তাহলে ফ্রেশ লাগবে। সত্যি কথা বলতে কি, এই যে আমি এসছি বর্ষার সময়, এটা তো অফ সিজন, এখানে ট্যুরিস্ট এখন কম আসছে, কিন্তু এই সময়ও এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এটা আমি ভাবিনি। একটুও আমি মনে এই আশা নিয়ে আসিনি। এটা কিন্তু আমার একদম উপরি পাওনা। সবসময় এই বেলা বাড়বে যত, ততই কিন্তু আকাশে আবার মেঘ ছেয়ে যাবে, তখন আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। এই সকালে 1-2 ঘন্টার সময় আছে, এই সময়টাতেই কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়। তেনার দেখা পেয়েছি, এটা তো আমার মন ভরে গেছে। এই যে এখানে যে আরও হোমস্টেগুলো রয়েছে, সেগুলো এই আমার পাশেই রয়েছে। এখানে রয়েছে আরোহী হোমস্টে, এই যে তার ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, এই যে দ্য নেস্ট কোলাখাম, পাশাপাশি একই রকম। আর এইখানে আছে একদম সামনাসামনি নেওড়া ভ্যালি ইকো হাট। এই সমস্ত জায়গায় ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, আমি দরকার হলে ডেসক্রিপশন বক্সে নাম্বারগুলো দিয়ে দেবো। ফোন করে যাচাই করে আর ফোন করে যোগাযোগ করে আপনারা আসবেন। সেই সব হোমস্টেগুলো থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভালোই দেখা যাচ্ছে, সবগুলো থেকেই। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, 7:30 বাজে, আমার ডাক পড়ে গেছে। এবার জাস্ট এখানটায় সব গুছিয়ে নিয়ে নিচে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি আমি, ডাইনিংয়ে। আর আজকে ব্রেকফাস্ট আছে আমার, ये শাক कौन सा है? वो क्वास का साग है। कुआश का শাক। क्वास का साग। আচ্ছা, কুয়াশের শাক, ডিমের অমলেট, আর এখানে আছে গরম গরম রুটি। তো আমি গতকালই আমি এই কুয়াশের শাকটা খেতে চেয়েছিলাম, আর আজকে আমাকে বানিয়ে দিয়েছে। টেস্ট করি, আমি আগেও খেয়েছি, বেশ সুন্দর লাগে এটা খেতে। তো এটা দিয়ে রুটি খাবো, অমলেট দিয়ে রুটি খাবো, তারপরে গাড়ি আসলেই এখান থেকে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি যেমন আমাদের ওখানে ওই বাজারে গেলে আমরা লাউ ডগা নিই না, লাউ ডগার শাক যেরকম হয়, এখানে কুয়াশের শাকটাও ঠিক অনেকটা ওরকমই। তো এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। আমি ভাতের সঙ্গে খেয়েছি, রুটির সঙ্গে প্রথমবার খাচ্ছি। দারুণ সুস্বাদু খেতে। আপনারা এই পাহাড়ে এলে এটা খাবেন, দেখবেন দারুণ লাগবে। ব্রেকফাস্ট শেষ হলো, জলখাবার বেশ পেট ভরে খেয়ে নিলাম, কারণ এখান থেকে কখন গিয়ে পৌঁছবো, কীরকম গাড়ি পাবো সেটা তো জানা নেই, তার জন্য পেট ভরে জলখাবারটা খেয়ে নিলাম। আর এই হোমস্টে এখন ওনার মানে লিজ নিয়েছেন দেবাশিস নাগ, উনি কলকাতায় থাকেন। তো আমি যখন এখানটা আসছিলাম, উনি আমাকে কিন্তু খুব সাহায্য করেছেন, কিভাবে আসবো, গাড়ি পাবো কি পাবো না, কীরকম গাড়ি পেতে পারি, সব রকমভাবে সাহায্য করেছেন। আর এই পরিবেশটাকে বাঁচিয়ে রাখার জন্য উনি একটা উদ্যোগ নিয়েছেন, যেটা আমি দেখলাম এখানে এসে, সেটা আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে এখানে মিশন ক্লিন অ্যান্ড গ্রিন, এই যে ব্যাপারটা, পরিবেশকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের ট্যুরিস্টদেরই কিন্তু, কেননা আমরাই এটাকে বাঁচিয়ে রাখতে পারবো। ওনারা হয়তো উদ্যোগ নিয়েছেন, কিন্তু আমাদেরকে এই উদ্যোগে সহযোগিতা করতে হবে, তবে এই পরিবেশ বেঁচে থাকবে, এই পাহাড় এরকমই সুন্দর থাকবে। আপনাদেরকেও আমার অনুরোধ যে আপনারাও কিন্তু এই উদ্যোগে সহযোগিতা করবেন। দেবাশিস বাবুকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার। সব রেডি, 8টা বাজছে, এইখানেই দাঁড়িয়ে অপেক্ষা করি, গাড়ি এখান দিয়েই যাবে, আসবে আর উঠে যাব। এখন একদম ঝলমলে রোদ হয়ে গেছে, আর কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা পড়ে গেছে।
সকালে যা দেখা যাচ্ছিল সম্পূর্ণটাই প্রায় ঢাকা পড়ে গেছে। এবার এই জায়গাকে বিদায় জানাবার পালা। আগামী পর্বে আপনাদের দেখাবো আমার রিসর্ট ভ্রমণের সেই সমস্ত অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।